দীর্ঘদিন ধরে খুব বিরোধী দল। অনুগত বিরোধী দল দেখে আসছে পার্লামেন্টে। সুতরাং বিরোধী দলের বেঞ্চ থেকে কেউ সমালোচনা করলে অনেকে মনে করে যে এরকম তো কথা ছিল না। দেশের সকল মিডিয়াতে কিন্তু ফলাও করে প্রচারিত হয়েছে চট্টগ্রামে ব্যাপক পানি টানি ইত্যাদি হয়েছে আর কি। এটা কিন্তু গোপন করার কোনো স্কোপই নাই। তিনি এসে সংসদে স্টেটমেন্ট দিলেন ৩০০ ধারায়। তিনি বলছেন যে এখানে কোনো পানিই হয়নি, পুরোটাই একটা গুজব ইত্যাদি ইত্যাদি এগুলো বলে ফেলেছেন। আমি মানে হতবাক হয়ে গেলাম যে এরকম করে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যেখানে তাকে আলাদা করে এই ঘটনাটার সমাধানের জন্য পাঠালেন বা প্রকৃত ঘটনা জানার জন্য পাঠালেন, তিনি সেখানে প্রকৃত ঘটনা কি, তার মানে বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল, সকল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবগুলো ভুয়া তথ্য দিচ্ছে। যেহেতু প্রথমবারের মতন বিজেপি আসলো পশ্চিমবঙ্গে এবং আমাদের প্রতিবেশী দেশ এবং প্রতিবেশীর মধ্যে সীমান্তের পারের অংশটুকুই আসলে তারা প্রতিনিধিত্ব করবে আরো শক্তভাবে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো বলেছেন সম্পর্কের মধ্যে আসলে কোনো পরিবর্তন হবে না, ঠিকঠাক মতো এগোবে। আমরাও সেটা বিশ্বাস করতে চাই। বাস্তবতা আপনি কি দেখেন, কোথায় গিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হতে পারে? বাস্তবতা হলো এটাই যে ভারত তার প্রতিবেশী কোনো দেশের সঙ্গেই সুসম্পর্ক নেই, এবং যেটা হওয়া উচিত ছিল যে তার প্রতিবেশী প্রত্যেকটা দেশের সঙ্গে তার একটা সৌহার্দ্যপূর্ণ এবং পরস্পর আস্থার সম্পর্ক তৈরি হয়, কিন্তু এটা হয়নি। এটা একটা একটা বিষয় কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এটা যেমন বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, এসব তার মালদ্বীপ বলেন, কারোর সঙ্গে তার সুসম্পর্ক নাই। আর এখন যেটা আরো বড় আকারে যেটা দেখা দেবে সেটা হলো পাকিস্তান যেহেতু সাউথ এশিয়ার মধ্যে ছিল, এখন সে নাই, যার ফলে দাঁড়াবে যে প্রতিবেশীদের প্রতি ভারতের যে দাদাগিরির যে জায়গাটা, এটা মনে হয় অতীতের থেকে আরো বেশি বড় আকারে দেখা দিতে পারে। আমাদের কাছে যেটা খুবই উদ্বেগের বিষয় সেটা হলো যে বিজেপিকে আপনি দেখেন একমাত্র দল যে মুসলিম বিদ্বেষ থেকে যে দলটির উত্থান, এবং মুসলিম বিদ্বেষ থেকে এই দলটির উত্থান ঘটেছে, এবং তারা মনে প্রাণে বিশ্বাস করে যে ভারত হবে শুধুমাত্র একান্তভাবেই হিন্দুদের একটা রাষ্ট্র। অথচ এই ভারত বহু জাতি ধর্মের রাষ্ট্র, মানুষের একটা জায়গা, চরম মানে সারা পৃথিবীতে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু বিজেপি এটা হাড়ে হাড়ে প্রমাণ করে দিয়েছে যে এটা একান্তভাবেই হিন্দুদের রাষ্ট্র। এবং আপনি তো দেখেছেন অতীতে যে উনি তো বলে গেলেন যে এটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কোনো কিছু নাই ভারতে, কিন্তু শুধুমাত্র একটা গরুর গোস্ত রাখার জন্য পিটিয়ে মানুষ হত্যা করা যে গোরক্ষকরা করেছে। এখনো গোরক্ষকরা মানে তারপরে প্রমাণ হলো যে তার কাছে গরুর গোস্ত ছিল না, তারপরে এটা প্রমাণ না করে তাকে পিটিয়ে হত্যা করেছে। অনেকগুলি ঘটনা ঘটেছে। সুতরাং আমাদের আশ্বস্ত হওয়ার জায়গা নাই যে আমরা আশ্বস্ত হয়ে যাবো যে বুঝলাম, কিন্তু আমাদের কূটনৈতিক কৌশলটা আসলে কি হবে? কূটনৈতিক কৌশল বাংলাদেশ তো সবসময় আমরা মনে করি যে পরস্পরের প্রতি সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি করার কথা আমরা বলে থাকি। আপনি দেখেন যে অনেক সময় হয় না যে আপনি ধরেন যে সিনাও যুদ্ধের সময়ে যেমন করে আপনি ধরেন নর্থ কোরিয়া, যখন চায়না এবং রাশিয়ার সাথে চরম খারাপ সম্পর্ক, তখন নর্থ কোরিয়া একই সঙ্গে চায়নার সাথে এবং রাশিয়ার সাথে সম্পর্ক সমানভাবে রক্ষা করতে পেরেছিল। এটা তো কূটনৈতিক সাফল্য ছিল। আমাদের কূটনৈতিক সাফল্য ওইখানে আমরা দেখতে চাইবো যেখানে আমরা, ভারত আমার বৃহৎ প্রতিবেশী, আমি প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে কিভাবে সম্পর্কটা রাখা যায়, করা যায় এবং উন্নত করা যায়, আমাদের পররাষ্ট্রনীতির এইটাই হবে মূল পলিসি। কারোর সঙ্গে শত্রুতা না, এবং আমাদের বিকশিত পররাষ্ট্রনীতি হচ্ছে এটা যে কারোর সঙ্গে শত্রুতা না, সবার সঙ্গে মিত্রতা না। আমাদের ফরেন পলিসি খুবই স্মার্ট, অনেক কিছু, কিন্তু যাদের সঙ্গে আমরা সেই পলিসিটা ব্যবহার করছি তাদেরকে তো সেটা রিসিভ করতে হবে। তাদের দিক থেকে যদি আসলে সেরকম শক্ত বার্তা থাকে যে তোমাদেরকে পুশ ব্যাক করে দিব বাংলাদেশি বলে, আমি এটা একটু হেলেন জির খান আপনার কাছে জানতে চাই। কারণ এখন আমি আবারও আসবো এলেনা হাসখান আপনার কাছে। জি হেলেন জির খান, দেখেন সত্যি কথা বলতে, যদি পুশ ব্যাক করে যে আশঙ্কার কথা বলা, সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ
একটু আতঙ্কিত থাকে, কারণ ভারতের আমরা অতীত দিনে যেই পদক্ষেপগুলো দেখেছি, আমরা 2008-এর নির্বাচন বলেন, 2014, 2018 এবং 24-এর যে নির্বাচন দেখেছি, এবং তার পরবর্তীতে এই যে কন্টিনিউশন, মানে ফ্যাসিস্ট হওয়া কিংবা স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় থাকা, সেই জায়গায় ভারত যে ভূমিকাগুলো পালন করেছে, এবং সর্বশেষ যে পালিয়ে যে প্রধানমন্ত্রী চলে গেলেন, তথাকথিত প্রধানমন্ত্রী, তাকে আবার আশ্রয় দেওয়া, সব মিলিয়ে তো আসলে বাংলাদেশের মানুষ কিংবা রাজনৈতিক সচেতন মানুষ প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত যে ভারতের দিক থেকে আমরা পজিটিভ কিন্তু পাচ্ছি না। কিন্তু ভারত আমাদের বৃহৎ দল, এবং ভারত অতীত দিনে আপনি স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা, বাংলাদেশের আমাদের যেভাবে বাংলাদেশের জনগণকে আশ্রয় দিয়েছেন, সেটাও তো আমরা একদম ভুলে যেতে পারি না। এই সব মিলিয়ে একদিকে তাদের দীর্ঘ সময়, আরেকটা হলো এলাহি ভাই যেটা বললেন যে ভারতের একটা দাদাগিরি টেন্ডেন্সি তো আমরা দেখতে পাই, সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, আমাদের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে, তো এইগুলো তো আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেটা আমরা তো করব। পাশাপাশি আমাদের বৃহৎ রাষ্ট্র কিন্তু ভারত, এবং ভারত আপনি বলতে পারেন এশিয়ার সবচেয়ে পাওয়ারফুল দুটা দেশের মধ্যে অন্যতম। তো তাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। তাদের সাথে আমরা আমাদের মানে স্বার্থ সমুন্নত রেখে তাদের সাথে যে সম্পর্ক করা দরকার সেটা তো আমাদের করতেই হবে, এবং পাশাপাশি তারা তাদের অতীত কর্মকাণ্ড আর যাতে পরিচালিত বাংলাদেশের সাথে করতে না পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সচেতন আর প্রত্যাশা, এই দুইটার বাদে আসলে কিছু করার নেই। যদি আপনি সবশেষ কোনো মন্তব্য করেন তাহলে আমি এগোবো, নয়তো অন্য বিষয়ে যাব। এখানে তো খেয়াল করার মতো বিষয় যে মালদ্বীপের সাথে বা শ্রীলঙ্কার সাথে, নেপাল ভুটানের সাথে যে টাইপের সীমান্ত আমাদের সাথে, সীমান্ত কিন্তু সেরকম নয়, ভিন্ন সীমান্ত আমাদের সাথে। তো এখানে অবশ্যই আমাদের একটা শক্ত অবস্থানে যেতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ভারতের যে আধিপত্যবাদ, এটা কিন্তু আজকে নতুন নয়, 71-এর আগ থেকে কিন্তু এই আধিপত্যবাদটা নাকি, এবং এই আধিপত্যবাদটা 71-এর পরে আর একটু ক্লিয়ার হয়েছে, এবং যেটা আজকে 2024-এ এসে আমাদের তরুণ সমাজ বা বাংলাদেশের আপামর জনতা ব্যাপকভাবে ফিল করার কারণেই কিন্তু শেখ হাসিনার প্রতি ভারতের যে অকৃত্রিম একেবারে জোর জবর, মানে কি বলে আর কি, আন্তরিক সহযোগিতা, সহমর্মিতা, সেটার এগেইনস্টে কিন্তু ফুসে উঠেছে। এর বিপরীতে এখন আমরা কি পদক্ষেপ নিব সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ধীরে সুস্থে বুঝে শুনে নিতে হবে। এই জন্য একতরফাভাবে আমাদের এখানে এখন বিজেপি পশ্চিমবঙ্গে নতুন করে চলে আসা, এটা কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলেছে। এই জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে, এবং আমি মনে করি যে এটি কম্প্রিহেন্সিভ ভাবে সিদ্ধান্ত নেওয়া, মানে সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া। যেমন আমাদের দেশে যেটি হয় যে সরকারে যারা আছেন তারাই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এটি না হয়ে যেমন কয়েকদিন আগে তেল নিয়ে যেমন কম্বাইন সিদ্ধান্ত হয়েছে, এরকম সকল মহলকে নিয়ে, বোদ্ধা মহল যারা আছেন তাদেরকে নিয়ে একটা পররাষ্ট্র নীতি বা আলাদা করে ভারতের সাথে পররাষ্ট্র নীতি কি হবে সেই বিষয়টি অবশ্যই আমাদেরকে স্থির করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আসলে এই বিধানসভা নির্বাচন নিয়ে আলাপটা এখানেই শেষ করি। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু সময়টা একেবারে শেষের দিকে। আমি একটু এলআই নিউজ খান আপনাকে দিয়ে আলাপটা শুরু করি। আমরা সংসদের প্রথম অধিবেশনের শেষের দিনটাতে রীতিমতো একটা উৎসব মুখর পার্লামেন্ট দেখেছি, যেখানে স্পিকার শেষ মুহূর্তে বলতে বাধ্যই হয়েছেন যে তিনি তার দীর্ঘ যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে এমন প্রাণোচ্ছল সংসদ উনি দেখেননি। এটা একটা আশাবাদ তৈরি হলো। কিন্তু তার পরদিন আমরা দেখতে পেলাম বাইরে বেশ উত্তপ্ত, খুব সিরিয়াস বাক্য বিনিময়, অন্তহীন প্রতারণা, এবং সরকার আসলে জামাত এনসিপি জোট জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক নয়, এরকম বক্তব্য সরকারের পক্ষ থেকে এসেছে। পাল্টাপাল্টি বক্তব্য। এখানে আসলে এটা বলার সুযোগ নেই যে খুব বেশি রেটরিক, কারণ প্রত্যেকের জায়গা থেকে দীর্ঘ যুক্তি দিয়ে তারপরে স্টেটমেন্টগুলো দিচ্ছে। পার্লামেন্টের ভেতরে একরকম, বাইরে একরকম কেন? একটা জিনিস আমি খুব পরিষ্কার করে দিই, সেটা হলো যে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে খুব অনুগত বিরোধী দল দেখে আসছে পার্লামেন্টে। সুতরাং বিরোধী দলের বেঞ্চ থেকে কেউ সমালোচনা করলে অনেকে মনে করে যে এরকম তো কথা ছিল না, কথা না। বিরোধী দল তো মানে লয়াল বিরোধী দল দেখতে আমাদের মধ্যে এর উপরে ধারণা জন্মেছে। বিরোধী দল মানেই হলো সরকারের একটু সবসময় সরকারের পক্ষে অবস্থান নেবের একটা ব্যাপার, কিন্তু আসলে তা না। পার্লামেন্টের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আলোচনা সমালোচনা চলবে। তবে যেটা আমি বলতে চাই সেটা হলো যাতে ঘৃণা এবং বিদ্বেষের পর্যায়ে না পৌঁছানো। কোনো চিন্তা মতবাদ নিয়ে ঘৃণা বিদ্বেষ পৌঁছানো মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া। গণতন্ত্র কিন্তু ঘৃণা বিদ্বেষ ছড়ায় না।
তবে যেটা আমি বলি যে হ্যাঁ, অধিবেশনের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ খুবই চমৎকার একটা ভাষণ ছিল। ইভেন আমি বলবো যে ওই যে বিরোধী দলের হুইপ যে এনসিপির নাহিদ ইসলাম। প্রেসিডেন্ট নাহিদও চমৎকার একটা বক্তব্য দিয়েছে, এবং আমার মনে হয় যে শেষের বক্তৃতা এইটাই হলো সাম আপ, যে এই পার্লামেন্টকে আমরা লাইভলি রাখবো। এই অঙ্গীকারটা কিন্তু শেষের অধিবেশনে ঘোষিত হয়েছে। বাইরেই সব বক্তব্য হতেই পারে ডেমোক্রেসিতে, তবে যেটা আমি বলবো যে কোনো বচন কিংবা কোনো মতবাদ নিয়ে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ালে সেটা আমাদেরকে কখনো আকৃষ্ট করবে না। আমরা মনে করি যে জুলাই বিপ্লব উত্তর এই পার্লামেন্টকে লাইভলি করা এবং অর্থবহ দায়িত্ব সরকারি দল এবং বিরোধী দল উভয়ের একই সঙ্গে, উভয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ, উভয়ের দায়িত্ব এটা। এবং শুধু সরকারি দলের দায়িত্ব বিষয়টা সেরকম না, বিরোধী দলকে একইভাবে দায়িত্ব পালন করতে হবে। সুতরাং মনে করি যে এই আলোচনা সমালোচনা কখনো সেটা ভালো হতে পারে, একটু কঠোর হতে পারে, সেটা বিষয় না। বিষয়টা হলো যে আমরা এই পার্লামেন্টকে জাতির আকাঙ্ক্ষা মেটানোর জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে সরকারি দল এবং বিরোধী দল, সেইটা আমরা দেখতে চাই। আচ্ছা, এখানে রাশেদুল ইসলাম একটু বলবেন, মানে হ্যাঁ এটা ঠিক, এলআই নওয়াজ খান খুব চমৎকার করে বলেছেন যে 15, 16, 17 বছর ধরে মানুষ আসলে একটা সরকারের টোনে কথা বলা বিরোধী দল দেখে অভ্যস্ত ছিল, কাজে বিরোধী দলের দাবি প্রতিবাদ শক্ত ভাষায় কথা বলাটা অভ্যস্ত না, যেটা এখন হচ্ছে। এটাও গণতান্ত্রিক দেশে একটা চর্চা, কারণ কখনো কখনো বিরোধী দল মানুষের দাবির একটা কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু বিরোধিতার জন্যই যদি বিরোধিতা হয়ে ওঠে তাহলে তো মানুষ বিভ্রান্ত হয়। ধরুন গণভোটের ব্যাপারে কিন্তু বিএনপি বলেছে প্রত্যেকটা স্তরে স্তরে স্টেপে স্টেপে মান্য করা হবে জুলাই সনদ। এবং এক্ষেত্রে সংবিধান প্রথমত সংস্কার পরিষদে কেন শপথ নেয়নি, এটা নিয়ে বিরোধী দলের অভিযোগ ছিল। সরকার আলাদা কমিটি সুপারিশ করেছে, সেটাও বিরোধী দল মানেনি। সব শেষ সংবিধান সংশোধন কমিটির কথা বলা হয়েছে, যেখানে বিরোধী দলের দিক থেকেও প্রতিনিধি থাকবে, সেটাও তারা মানেনি। মানে এই মানা না মানার কারণে একটা অনাস্থা তৈরি হয় কিনা, সেই জায়গা থেকে মানুষ বিভ্রান্ত হয় কিনা। দেখুন রাকিব, আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা সংসদে সর্বশেষ দিয়েছেন, এরপরে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে আশাহত হয়েছে। মানে আশাহত না বলে বলবো যে মারাত্মকভাবে শকড। যে এটা দেখতে চেয়েছি আমরা, যে একটা রাজনৈতিক দল যারা আজকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তার সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনের ইতিহাস হচ্ছে যে তারা একটা প্রতারণা দিয়ে আমাদের ভোটটা নিয়েছে। এটা দেখতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা বলেছেন এটা ক্লিয়ার হয়েছে। যাক, এরপরেও ভালো যে এই সকল বক্তব্যের এগেনস্টে সর্বশেষ বিরোধী দল নেতার যে একটা দারুণ বক্তব্য, তার বিপরীতে সংসদ নেতা একটা চমৎকার কনক্লুশন করেছেন। বিধায়ক সংসদটা সুন্দরভাবে এবং মানুষের কাছে কিন্তু একটা মানে অতি আশ্চর্যের মতোই মনে হয়েছে যে একটা নতুনত্ব ফিরে পেয়েছে তারা। কিন্তু প্রধানমন্ত্রী সংসদ নেতা বক্তব্য দিয়ে যে নৈপুণ্য দেখালেন, যে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তিনি বললেন তার সমাপনী বক্তব্যে, পরের দিন এসে বাইরে আবার সেই পুরনো কথাগুলোই যদি সামনে আনা হয়, তাহলে কি আবারও মানুষ শকড হবে না? নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যগুলো কি একটু ডিসেকশন করে দেখেছেন, উনি ভুল কোনো তথ্য দিচ্ছে কিনা? অবভিয়াসলি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধারা উল্লেখ করে বলেছেন। না, সেটা বলিনি আমি। তিনি বলেছেন যে আমরা গণভোটটাকে মেনে নিয়েছি বা জুলাই সনদের এই প্রক্রিয়াটাকে মেনে নিয়েছি, আমরা যেন ইলেকশনটা তাড়াতাড়ি হয়। এটা একটা বড় ধরনের প্রতারণা তো এটা তিনি করেছেন। তার মানে তার কাছে গণমানুষের এত রক্তপাত, এত শহীদ, এত আহত, পঙ্গুত্ব, এসবের কোনো মূল্য নাই তার কাছে। তার কাছে নির্বাচনটাই মুখ্য। হ্যাঁ, যদিও তিনি বলেছেন যে তিনি অক্ষরে অক্ষরে শব্দে শব্দে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তার নোট অফ ডিসেন্ট সহ, সেটার দিকে তো আমি যেতে চাচ্ছি না। আপনি তো একেবারেই শুরুতেই তো আপনি গলা টিপে আমাকে হত্যা করে আমাকে পায়ে পিষে মেরে সামনের দিকে যাচ্ছেন, এরপর নতুন বাংলাদেশের গল্প বলছেন। এ কারণেই কিন্তু কথাগুলো আসছে রাজপথে বাইরে বারবার। তো এই একই বক্তব্য দেখুন যে এলজিআরডি মন্ত্রী দিয়েছেন, একই বক্তব্য বাবু গয়েশ্বরচন্দ্র এমপি তিনি দিয়েছেন। এবং আমি আগেকার আমলের মতো আরেকটা দারুণ বিষয় দেখলাম সেদিন সংসদের লাস্ট, আমাদের এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, তিনি চট্টগ্রামে সফরে গেছেন। সারা দেশের সকল মিডিয়াতে কিন্তু ফলো করে প্রচারিত হয়েছে চট্টগ্রামে ব্যাপক পানি টানি ইত্যাদি হয়েছে আর কি। এটা কিন্তু গোপন করার কোনো স্কোপই নাই। তিনি এসে সংসদে স্টেটমেন্ট দিলেন 300 ধারায়। তিনি বলছেন যে এখানে কোনো পানিই হয়নি, পুরোটাই একটা গুজব ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে ফেলেছেন।
আমি মানে হতবাক হয়ে গেলাম যে এরকম করে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যেখানে তাকে আলাদা করে এই ঘটনাটার সমাধানের জন্য পাঠালেন বা প্রকৃত ঘটনা জানার জন্য পাঠালেন, তিনি সেখানে প্রকৃত ঘটনা কি, তার মানে বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল, সকল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবগুলো ভুয়া তথ্য দিচ্ছে। এই হলো আমাদের দেশের সাংবাদিকতা। তাহলে যদি মন্ত্রীর কথাই ঠিক হয়, আর যদি সাংবাদিকতা ঠিক হয়, তাহলে মন্ত্রীর কথা কোথায় যায়? তো এই যে জায়গাগুলো, দ্বিচারিতা এবং কি বলে এটাকে, আমাদের সংসদে মুনাফিকি শব্দ উচ্চারণ হয়েছে, কারা মুনাফিকি করছে, তাহলে এই বিষয়গুলো তো মানুষ আবার সামনে নিয়ে আসবে, ভুলবে কেমনে? কিন্তু তারপরেও আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী যে টাইপের বক্তব্য দিয়েছেন, এটা যেন আমরা মনে করি যে ফিউচারে বাংলাদেশের প্রকৃত চিত্রটা হতে